অস্বস্তি লাগতে আরম্ভ করলো। এই অস্বস্তিটা আরও আগেই করা উচিত ছিল, করলে হয়তো বেঁচে যেতাম। সুহাসিনীকে কি বলবো, আমি মনে মনে সেই চিন্তাই করতে থাকলাম। যদিও ওকে বলার অনেক কিছুই আছে, এই বাড়িতে এই উদ্ভট কর্মকাণ্ডের পিছনে কি চলছে তার উত্তর দেওয়ার মতন মানুষ সুহাসিনী ছাড়া আর কেউই ছিল না। সুহাসিনী আস্তে আস্তে হেঁটে আমার একেবারে কাছে এসে দাঁড়াতেই আমার বুকের ভেতর হাঁসফাঁস করতে আরম্ভ করলো। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি ওকে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই ও আমাকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের বিপরীতে ছোট্ট খুপড়িটার ভেতর ঢুকে গেল। সুহাসিনীর অন্ধ বাবাকে দিনের বেশিরভাগ সময়ই আমি এই খুপড়িটাতে দাঁড়িয়ে থাকতে সুহাসিনীকে পাহারা দিতে দেখেছি। সুহাসিনীকে আমি আবার কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ও আমাকে এমন একটা কথা বলল যা ছিল আমার কল্পনার বাইরে। আমাকে একটা সন্তান দিতে পারবেন? ও আমার চোখে চোখ রেখে কথাটা বলেছিল। তার নীলাভ চোখের দৃষ্টি আমার বুকের ভেতর গিয়ে কড়া নাড়তে থাকলো। আমি আর কিছুই চিন্তা করতে পারলাম না। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি ওকে আমার ঘরে নিতে চাইলাম, কিন্তু ও কোনোভাবেই এই খুপড়ি থেকে বের হলো না। কেন? সেই প্রশ্ন চিন্তা কোনোটাই আমি করিনি তখন। সুহাসিনীর কাছ থেকে এতটা সরাসরি প্রস্তাব পেয়ে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। প্রেম বিনিময়ে অন্ধের মতন হয়ে গিয়েছিলাম আমি। পরদিন সকালে একটা কর্কশ কান্নার আওয়াজে ঘুম ভাঙলো আমার। ঘুম থেকে উঠে নিজেকে সেই খুপড়ির ভিতরেই আবিষ্কার করলাম আমি। কাল রাতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটাও মনে করতে পারছিলাম না। মাথাটা ঝিমঝিম করছিল। গতকাল রাতের ঘোর কাটতে বেশ সময় নিল আমার। বাড়ির নিচতলা থেকে অনবরত একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই সারা ঘর ভর্তি মানুষ থেকে বেশ অবাক হলাম আমি। এই বাড়িতে তো কেউ এমনি এমনি আসার কথা না। আমাকে দেখে মানুষগুলি যেন ভূত দেখছে এমন করে সরে যেতে থাকলো। আমি অবাক হয়ে আর একটু সামনে এগোতেই সিঁড়ি থেকে সামান্য দূরে মায়ের ঘরের দরজাটার দিকে চোখ পড়ল, আর সাথে সাথে আমার মাথাটা গুলিয়ে উঠল। দরজার সামনে তার লাশটা, শরীরের বিভিন্ন অংশে ছেঁড়া আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সুহাসিনীর অন্ধ বাবাকে দেখলাম হাউমাউ করে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজে যতটা না কষ্ট প্রকাশ পাচ্ছিল, ভয় প্রকাশ পাচ্ছিল তার থেকে অনেক বেশি। মনে হচ্ছিল সে ভয়ে কাঁদতে কাঁদতে মরেই যাবে। তার সাথে আমিও বেশ ভয় পাচ্ছিলাম, যদিও আমার ভয়ের কারণ ছিল ভিন্ন। গতকাল রাতের কথাটা এখনো পর্যন্ত আমি ছাড়া আর কেউই জানতো না। আমি যতটা না ভয় পাচ্ছিলাম মায়ের এই অস্বাভাবিক মৃত্যুতে, তার থেকেও বেশি ভয় পাচ্ছিলাম ফেঁসে যাবার আশঙ্কায়। হঠাৎ করে মায়ের হাতের দিকে তাকাতেই আশ্চর্য হলাম আমি। আঙুল দিয়ে তার ডান হাতে 3 আর বাম হাতে 4 ইশারা করা ছিল। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে কিছু একটা বোঝানোর জন্য এই ইশারা করেছিল। বাড়িতে আসা মানুষগুলি আমাকে এমনভাবে দেখতে লাগলো যেন এই মৃত্যুর জন্য আমি দায়ী। ওনার মতন এমন অদ্ভুত মানুষের আত্মহত্যা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি ছাড়া কেউ সেটা মনে করছিল না এই অত্র ভুবনে। আমি সুহাসিনীকে দেখতে ওপরে গেলাম। রিয়াদের পাশে একদম স্বাভাবিকভাবেই বসেছিল ও আমাকে দেখে মিটমিট করে হাসতে লাগলো আর গুনগুন করতে লাগলো। হঠাৎ সেদিন সুহাসিনীকে কেমন অদ্ভুত লেগেছিল আমার সমস্ত ভয় দূর করে দিয়ে মায়ের লাশটা কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হলো সেদিন দুপুরের পর। এই বাড়িতে এখন আমি, রিয়াদ, সুহাসিনী আর সুহাসিনীর অন্ধ বাবা। হঠাৎ করে ঘটনাগুলি এত দ্রুত ঘটতে লাগলো যে আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। দুপুর গড়িয়ে বিকেল। আমি আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য ঘরের বাইরে বের হলাম। ওর সাথে কথা বলতে বলতেই কিছু দূর হেঁটে এই গ্রামের বড় রাস্তাটাই উঠতেই দেখলাম আমাদের বাড়ির আশেপাশের সব লোকজন নিজেদের মালপত্র নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। আমাকে দেখে তারা যেন নিজেদের গুটিয়ে নিল আর হাঁটার গতি বাড়িয়ে দিল। আমি আরও একটু সামনে গেলাম, দেখলাম এই প্রস্থান করতে থাকা মানুষের পরিমাণ 1-2 নয়, পুরো গ্রাম ধরে মানুষ চলে যাচ্ছে। আমার পিলে চমকে উঠল এই অবস্থা দেখে। আমি দ্রুত বাড়ির দিকে রওনা করলাম। সুহাসিনী আর ওর বাবার সাথে কথা বলতে হবে। ঘরে ঢুকেই সোজা অন্ধের কাছে চলে গেলাম। আমি বেশ উত্তেজিতভাবেই জিজ্ঞেস করলাম তাকে, কি হচ্ছে এসব? গ্রামের লোকেরা কোথায় চলে যাচ্ছে? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। আমি আবারও প্রশ্ন করলাম, কেন রাতে সুহাসিনী আর রিয়াদকে এমনভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল?
এই প্রশ্নটা করতেই তিনি আমার কাছ থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। রাগে আমার শরীর কাঁপতে লাগলো। আমি বেশ জোরে চিৎকার করে বললাম, নিজের মেয়েকে একটা প্রতিবন্ধীর সাথে বিয়ে দিয়েছেন, কোন স্বার্থে সেটা অন্তত বলে যান। আমার এই কথা শুনে উনি থেমে গেলেন। তারপর ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে বললেন, সে আমার মেয়ে না, সে কারোর সন্তান হতে পারে না। তার কণ্ঠে আতঙ্কের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আমার মনে খটকা লাগা ব্যাপারটা যে সত্যি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি চলে এলাম সুহাসিনীর কাছে। অন্তত ওর হয়তো কি হচ্ছে সেটা বলতে পারবে আমাকে। রিয়াদের ঘরেই ও বসেছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, তোমাকে কি আমার মা জোর করে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে? আমার প্রশ্নের হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। তোমাকে কি ওরা জোর করে আটকে রেখেছিল? আমার এই প্রশ্নেও সুহাসিনী হ্যাঁ বলল। আমি ওকে নরম করে আবার জিজ্ঞেস করলাম, এই বাড়ি ছেড়ে তুমি যাবে আমার সাথে? আমাকে আশ্চর্য করে দিয়ে না বলল সুহাসিনী। আমি অবাক হয়ে তাকে আবারও বললাম, তুমি কেন আমার সাথে যাবে না? ও আমার কোনো প্রশ্নের উত্তর দিল না। আমি বললাম, তাহলে তুমি এখানে থাকতে চাও? ও আবার আমাকে না বলল। আমি সামান্য বিরক্তি নিয়ে বললাম, তাহলে আমার সাথে যাবে না কেন? ও চুপ। আমি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কেন মিথ্যা বলছো? সুহাসিনী আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, সুহা মিথ্যা বলে না। ওর কথা আমি বুঝতে না পারলেও মনে মনে একটা খটকা লাগছিল। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি কালই চলে যাব। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলাম আমি। যদিও এত কিছু হওয়ার পরেও সুহাসিনীকে ছেড়ে যেতে মন চাইছিল না। পরদিন সকাল 7টা। ঘুম থেকে উঠতেই মোবাইলে 7টা ফোন কল। জার্মানি থেকে আমার কলিগ চেসির 7বার কল করেছে। চেসির এতবার কলে একটু চিন্তিত হলাম আমি। মোবাইলের ডাটা অন করে ওকে কল দেওয়ার আগেই ওর 8ম কল রিসিভ করলাম আমি। ও আমাকে কল ধরেই উত্তেজিত গলায় বলল, ফারহাদ, বিশাল ঝামেলা হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার। আমি ওর কথার কোনো কিছু মানে বুঝতে পারলাম না। কিসের ক্ষতি? আমি ওকে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। ফারহাদ, তোমার স্ত্রী মারিয়া আত্মহত্যা করেছে। চেসির কথা শুনে আমি পুরো নির্বোধ হয়ে গেলাম। কি বলছে ও এগুলো? কি যাতা বলছো তুমি চেসি? আমার গলা কাঁপতে আরম্ভ করলো। আমার কথার উত্তরে চেসি রেগে গিয়ে বলল, আমি তোমাকে যাতা বলার জন্য ফোন দিইনি ফারহাদ। আমি আজকেই জার্মানি আসছি চেসি, চিৎকার করে বললাম আমি। তুমি এখন জার্মানি আসতে পারবে না ফারহাদ। মারিয়া একটা সুইসাইড নোট লিখে গেছে, যেখানে তার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছে। তুমি মারিয়ার সাথে প্রতারণা করেছো, সেই কথা লেখা আছে সেই নোটে। এখানে আসলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি জার্মানি আসতে পারবে না। তোমার 2 সন্তান ভালো আছে। আমি ফোন রাখছি, ভালো থেকো। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই ফোন রেখে দিল। আর আমি ভেজা চোখে হতবুদ্ধি হয়ে তাকিয়ে বসে রইলাম। আমি যেন আমার মধ্যে নিজেকেই পাচ্ছিলাম না। কখন যে মোবাইলটাতে একটা মেসেজ এসছে সেটাও বুঝতে পারিনি আমি। মেসেজ আসার শব্দে আমি মাথা উঁচু করতেই দেখতে পেলাম সুহাসিনী ঠিক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই মুচকি হেসে গুনগুন করতে করতে রিয়াদের ঘরে চলে গেল সে। মোবাইলের মেসেজের সিন বাটন চাপ দিতেই চেসির পাঠানো একটা ছবি স্ক্রিনে ভেসে উঠল, যেখানে মারিয়ার শরীরে কালো কাপড় দেখা যাচ্ছিল। মারিয়ার এই কালো কাপড়টা আমার চেনা, অতি চেনা একটা কাপড়। আমি হাঁ হয়ে নিজের মৃত স্ত্রীর ছবির দিকে তাকিয়ে রইলাম। স্ত্রী মারিয়া ছাড়া জীবনে প্রথম কারোর সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল আমার। সুন্দরী মেয়ে দেখলেই ভিতরে ভিতরে উত্তেজনা অনুভব করার মতন পুরুষ আমি না। কিন্তু সুহাসিনী তো শুধু সুন্দরী ছিল না, ও ছিল একটা চুম্বক। যেই ওকে দেখবে ওর প্রতি চুম্বকের মতন আকর্ষণ অনুভব করতে থাকবে। আমিও তাই করেছিলাম। আর যখন সুহাসিনীর মতন একজন পূর্ণাঙ্গ নারী নিজে থেকে প্রেম নিবেদন করে, তখন সেই লোভ সামলানোটা একেবারেই অসম্ভব। আমার স্ত্রীর আকস্মিক মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়লেও একটা ব্যাপার আমাকে ভাবাতে লাগলো। দীর্ঘ 19 বছর ধরে আমি দেশের বাইরে, দেশের ভেতর আমার স্ত্রী আর সন্তানদেরকে না কেউ চেনে আর না কেউ জানে। তাদের সাথে যোগাযোগেরও কোনো উপায় নেই। তাহলে মারিয়া কিভাবে জানতে পারলো যে আমি ওর সাথে প্রতারণা করেছি? গতকাল বিকেলেই তো ওর সাথে কথা হয়েছিল আমার।
কোনো রাগ, অভিমান অথবা কষ্টের ছোঁয়াটুকুও প্রকাশ পায়নি ওর কথায়। তার থেকেও বড় কথা, মারিয়া জার্মানি থেকে ডিগ্রি নেওয়া একজন শিক্ষিত মেয়ে নিজের স্বামীর বিরুদ্ধে এই রকম কোনো খবর শুনলেও নিজে থেকে যাচাই না করে আত্মহত্যা করার মতন বোকা সে কখনোই নয়। তাহলে কি এমন হলো যে তাকে আত্মহত্যা করতে হলো? আর সেই দায়ভার এমনভাবে চাপিয়ে দিল আমার ওপর যেন সে সকল বিষয় সম্পর্কে অবগত। আফসোস, চিন্তাটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না। যখনই মনে পড়লো আমার স্ত্রী মারিয়া আর নেই, আমার সব যুক্তিগুলি বিক্ষিপ্ত হতে লাগলো। আমার ভিতরটা হু হু করে উঠল, চোখের পানি পড়তে পড়তে থেমে গেল একটা সময়। আর সেই সাথে কখন যে আমার চোখ লেগে আসলো সেটা নিজেও জানি না। একদম চুপ হয়ে বসেছিলাম আমি। সুহাসিনী হেঁটে হেঁটে আমার কাছে এসে বসলো। ওর হাতটা আমার হাতের ওপর রাখতেই আমি তাকালাম ওর দিকে। ও একটা হলুদ শাড়ি পরেছিল। আমি তার সেই মায়াবী নীল চোখের দিকে তাকালাম। কি হয়েছে? সুহাসিনী বেশ আদর করে প্রশ্নটা করলো আমাকে। আমি কিছুই বলতে পারলাম না, ফ্যালফ্যাল করে ওর দিকে চেয়ে থাকলাম। ঠোঁটে একটা মৃদু হাসি নিয়ে ও বলল, আমাকে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? ওর কথায় অবাক হয়ে আমি বললাম, কিসের প্রতিজ্ঞা? সুহাসিনী যেন আমার থেকেও বেশি অবাক হয়ে গেল। তারপর বলল, ওই যে আমাকে একটা সন্তান দেওয়ার প্রতিজ্ঞা। সুহাসিনীর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সে রাতে প্রেম বিনিময়ের আগে সুহাসিনী আমাকে এ কথাটাই বলেছিল। এর অর্থ সুহাসিনী কি বোঝাচ্ছে আমি বুঝতে পারলাম না। একটা যুবতী মেয়ে দিনের পর দিন অতৃপ্ত থাকার কারণেই সে আমাকে এই প্রস্তাব দিয়েছে। তখনও পর্যন্ত এটাই মনে করেছিলাম আমি সুহাসিনীকে বললাম, দেখো, আমি এখন এসব করার মানসিকতাই নেই। আমার স্ত্রী, আমাকে একটা সন্তান না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আমার কথাটা কেড়ে নিয়ে বেশ কড়া স্বরে কথাটি বলল ও। আমিও বেশ রেগে গিয়ে বললাম, মানে কি? আমি কি তোমাকে সন্তান দেওয়ার জন্য এখানে এসেছি? আমাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ আপনাকে করতেই হবে। নিজেদের সন্তানকে বাঁচাতে হলে আমাকে একটা সন্তান দিন, তারপর আপনি মুক্ত। ওই সুন্দর নীল চোখ হঠাৎ করে কেমন যেন ঘোলাটে হয়ে গেল, যা দেখে আমি সত্যিকারের ভয় পাচ্ছিলাম। সুহাসিনী এই কথাটা বলার পর মুহূর্তেই আমি দেখতে পেলাম আমার দুই সন্তান বিরাট একটা বাড়ির ছাদের ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে। তারা দুজন নিচের দিকে তাকাচ্ছে। আমি দূর থেকে চিৎকার করছি আর ওদের সরে আসতে বলছি, কিন্তু আমার চিৎকার ওদের কান অবধি পৌঁছাচ্ছে না। আমি দৌড়াচ্ছি কিন্তু ওদের কাছে যেতে পারছি না। এমন সময় এক ধাক্কায় এই স্বপ্ন ভেঙে লাফিয়ে উঠলাম আমি। উঠেই আমার পাশে অন্ধকে দেখে বেশ ঘাবড়ে গেলাম। আমাকে শান্ত করতে গিয়ে অন্ধ বললেন, জোরে জোরে শ্বাস নিন বড় সাহেব, কোনো দুঃস্বপ্ন দেখেছেন নিশ্চয়ই। আমি চারদিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে। অবাক হয়ে গেলাম আমি কি তাহলে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলাম? এতক্ষণ ধরে কি এই স্বপ্নটা দেখছিলাম আমি? আমার কাছে যেন একটা তন্দ্রার মতন লাগছিল। স্বাভাবিক হতে আমি বেশ খানিকটা সময় নিলাম। স্বাভাবিক হওয়ার পরপরই আমি অন্ধকে জিজ্ঞেস করলাম, সুহাসিনী কোথায়? কেন, আপনি জানেন না? এতক্ষণ তো আপনার সাথেই ছিল, আপনার স্বপ্নে। বেশ তাচ্ছিল্যা দেখিয়ে কথাটি বলল এই অন্ধ। কিন্তু অন্ধ কিভাবে জানলো আমি সুহাসিনীকে নিয়ে স্বপ্ন দেখছিলাম? বিছানা থেকে নেমে আমি রিয়াদের ঘরে গেলাম। ঘরের সামনে দাঁড়াতেই সুহাসিনীকে দেখলাম আমি। ও একটা হলুদ রঙের শাড়ি পরেই বসে আছে, ঠিক স্বপ্নে দেখা শাড়িটার মতন। আমাকে দেখেই মুচকি হেসে ও ঘর থেকে বের হয়ে এলো। সুহাসিনী আমার দিকে এমনভাবে তাকিয়েছিল ঠিক যেমনটা কিছুক্ষণ আগেই আমি স্বপ্নে দেখেছিলাম। ওর এই চাহনিতে আমার বুকের ভিতরটা মুচড়ে উঠল। এমন সময় আমার এই মোহ ভেঙে ঠুকঠুক লাঠির আওয়াজ করতে করতে আমার ঘর হতে অন্ধকে বের হয়ে আসতে দেখলাম। আমাকে অতিক্রম করতেই সে ফিসফিস করে বলল, আমার কথা ঠিক আছে তো বড় সাহেব? এটা বলেই সে নিচে নেমে গেল। অন্ধের প্রতি সুহাসিনীর কোনো প্রকার মনোযোগ লক্ষ্য করলাম না আমি অন্ধের পিছন পিছন ছুটতে লাগলাম। স্বপ্ন হলে কি হবে? আমার মন বলছিল আমার সন্তানেরা বিপদের মধ্যে রয়েছে, যে করেই হোক ওদেরকে বাঁচাতে হবে আমাকে নিয়ে আমার মায়ের পাশের ঘরটাতে ঢুকতেই হঠাৎ যেন বোবা হয়ে গেলেন এই অন্ধ। তিনি কি দেখাতে চাইছেন সেটা পর্যন্ত বললেন না আমাকে। আমি তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকলাম, কিন্তু তিনি এতটাই চুপ হয়ে গেলেন যে আমার সত্যিই মনে হচ্ছিল উনি বোবা হয়ে গেছেন।
কি করব কিছুই মাথায় আসছিল না আমার। আমি ঘরটার চারপাশ দেখতে আরম্ভ করলাম। এই ঘরটাতেই ছোটবেলায় ওই মূর্তিটাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি। ঘরটার আগের তুলনায় সামান্য ছোট মনে হচ্ছিল আমার কাছে। ঘরের দেওয়ালগুলি লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল। ঘরটার একটা কোণায় ছোট ছোট টেবিলের মতন কাঠের আসবাব রাখা ছিল, আর সেগুলোর ওপর অনেকগুলি কাগজ, খাতা, বই আর কলম। ঘরের ওপর কোণে তাকাতেই হঠাৎ করে আমার কলিজাটা ধুক করে উঠল। ছোটবেলায় দেখা সেই মূর্তিটার কথা মনে পড়ে গেল আমার। আর ঠিক এমন